নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত? মঙ্গল। এর মধ্যে পড়েন, আমি বই দেখতেছি। কত পৃষ্ঠায় দাদা? গাথা নাম্বার কত যে? এটা 584 নাম্বার খুলতে দেখি এখানে। 584? হ্যাঁ বানতে বন্ধ না। মঙ্গলক। এটাকে আমরা ওই মাতিকা পড়বো আজকে, নাকি মাতিকা মনে হয়? মাতিকা বা বিষয়সূচি অধ্যায়, এটা কি পড়ছিলাম? পড়ে নিতে মনে হয়। সুকুমার আসবে আজকে, মাস করছে ভালো নাই। অধ্যায়ের বা ভিতরের বিষয়বস্তুসমূহের তালিকা। 1। আদিও বা ভিতরে বিষয়বস্তু সমূহের তালিকা। হ্যাঁ, অ্যাপস এর মধ্যে পড়েন। অ্যাপস এর মধ্যে পড়বো তো? হ্যাঁ ঠিক আছে। মঙ্গল। আচ্ছা, এক্ষেত্রে সমস্ত রূপ বলতে কি বোঝায়? 4 মহাভূত রূপ ও 4 মহাভূত হতে উৎপন্ন রূপ, এগুলোকেই সমস্ত রূপ বলা হয়। আবার একটু রিপিট করুন তো। বলা হচ্ছে 4 মহাভূত রূপ ও 4 মহাভূত হতে উৎপন্ন রূপ, এগুলোকেই সমস্ত রূপ বলা হয়। মূলত রূপ তো এটাই। হ্যাঁ বলতে, কিন্তু 28 প্রকার রূপের মধ্যে সবগুলোই কি ভূত উৎপন্ন? প্রক্ষান্তরে সবগুলোই ভূত উৎপন্ন। প্রক্ষান্তরে তবে হ্যাঁ বলতে সবগুলো প্রাকৃতিক, এখানে তো বাইরে নেই। সুতরাং এটা সম্পর্কে আরো বুঝতে হবে এরপরে। সমস্ত রূপই না হেতু। সমস্ত রূপই না হেতুক মানে কি? সমস্ত রূপে না হেতু, কোন হেতু নাই বলা হচ্ছে। হ্যাঁ, কোন হেতু নাই বলতে কি বুঝবেন? হেতু যার উৎপন্ন হয়, যেহেতু প্রাকৃতিক। এরকম হচ্ছে বলতে? না না, এটা না। উপাসিকা বুঝছো মনে হয়। লোভ দেশ মোহ, এগুলো নাই আর কি। লোভ দেশ মোহ অলপদ সমূহর কোনো ব্যাপার নাই। আচ্ছা, ওই ছটা জিনিস থাকলে তো হেতু হেতু থাকবে, ঠিক আছে। এটার সাথে হেতুর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু আমার আরেকটা কি বলতে চাইছিলেন? আরেকটা মেসেজ করতেছে যে হয়তো ঢুকছে। আমাকে আমি ঢুকতে পারতেছি না কেন? আমার একটা কল আসে নাই। কি বল? আমি একটু আগে কল দিলাম। কল আসতেছে না তো।
ঢুকতে চাচ্ছি যে মানে তাদের কোনো রকম ঢুকে যাচ্ছে না। আচ্ছা, সবাইকে আবার বল দিল। আচ্ছা, সমস্ত আমরা পড়ছি যে কি চারি মহাভূত হতে উৎপন্ন সবকিছু রূপ। হ্যাঁ, তারপরে আবার সব রূপ চারি মহাভূত দ্বারা উৎপন্ন হয়, এরকম না? বলা হচ্ছে চার মহাভূত রূপ ও চার মহাভূত হতে উৎপন্ন রূপ, এগুলোকেই সমস্ত রূপ বলা হয়। 28 প্রকার রূপ এগুলোর মধ্যে আছে বলতেছে। মঙ্গলক। যেমন কিছু কিছু বিষয় আছে, সূক্ষ্ম রূপ সহ আরো আমরা 28 প্রকারে যেগুলো যেগুলো জেনেছি, এগুলোর মধ্যে সরাসরি ভূতোৎপন্ন রূপগুলো আলাদা করা হয়েছে। এছাড়াও আরো কিছু রূপের ব্যাখ্যা রয়েছে, এগুলো ভূতোৎপন্ন নয়, তবে আবার পক্ষান্তরে কিন্তু সবগুলো ভূতোৎপন্ন রিলেটেডই। এখন এই বিষয়টা আমরা আবার যখন পরবর্তীতে 28 প্রকার রূপগুলো এখানে আমরা জানবো, এটা একটু মনোযোগী থাকতে হবে ওই রূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে। সুকুমার বাবুর মোটামুটি আইডিয়া হয়েছে এই রূপ সম্পর্কে। তারপরও 28 প্রকার রূপগুলো একবার এমনি নর্মালি আমরা বই থেকে আবৃত্তি করলে মনে হয় সবার জন্য একটু পরিষ্কার হবে বিষয়টা। সুকুমার বাবু একবার 28 প্রকার রূপগুলো। বলতে আচ্ছা, মহাভূত রূপ হচ্ছে 4টা। হ্যাঁ, পৃথিবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। বন্দনা বলতে রূপ 5টা। বাপ রূপ 5টা। চক্ষু প্রসাদ, শ্রোত প্রসাদ, ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ। হ্যাঁ, গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে 4টা। রূপ, শব্দ, গন্ধ, রস এবং আপদাতু বর্জিত হবে এখানে। ভূতত্রয় নামক স্পষ্ট হবে এটা আর কি। গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে 4টা। হ্যাঁ, এটা তো এখন বললেন। হ্যাঁ, তাইলে বাপ রূপ হচ্ছে যে 2টা, স্ত্রী বাপ এবং পুরুষ বাপ 2টা। হৃদয় রূপ 1টা, আকাশ হৃদয় বাস্তু। তারপরে জীবিত রূপ 1টা, জীবিত ইন্দ্রিয়। আহার রূপ 1টা, কবলীকৃত আহার। পরিচ্ছদ রূপ 1টা, আকাশ ধাতু। বিজ্ঞপ্তি রূপ 2টা, কায়িক বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। বিকার রূপ 3টা, লঘুতা, মৃদুতা, কায়িক মনতা। লক্ষণ রূপ হচ্ছে 4টা, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। 28টা কি? সুতরাং এগুলো সবগুলোই তো চারে মহাভূত কেন্দ্রিক। চারে মহাভূতকে কেন্দ্র করেই এগুলো সবকিছু প্রতীয়মান। চারে মহাভূত ছাড়া কোনো কিছুই সম্ভব না, যা দেখলাম না। আচ্ছা বলতে, এখানে অনিত্যতার মধ্যে চারি মহাভূত কিভাবে? চারে মহাভূতের ব্যাপার না থাকলে আপনার এই অনিত্যতা থেকে আপনি ইয়ে করবেন, এটা তো অস্তিত্ব নাই না। অনিত্যতা তো ওই চারি মহাভূত রিলেটেড, তারপরে অনিত্যতাটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, অনিত্যতাটা মতো একটা মানে বিষয়, এটা একটা বোঝার বিষয়। ওইটার মধ্যে চারি মহাভূত তো নেই। ওটা চারে মহাভূত আছে ওখানে, ওটা চারে মহাভূত রিলেটেড, ওটা থেকেই এই জিনিসটা আমি বুঝতে জানতে সক্ষম হচ্ছি। না হলে ওটা ওই চারে মহাভূত না থাকলে ওটা জানার বোঝারও কোনো কিছু নাই, এটা অস্তিত্ব থাকতো না। হ্যাঁ, অস্তিত্ব নাই। আচ্ছা, এটা রিলেটেড। হ্যাঁ, ওইটা আর কি। হ্যাঁ, এটাই তো বলতেছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি যে মানে আমি এতদিন পর্যন্ত যেটা বুঝে আসছিলাম, অর্থাৎ আমার মনে একটা উদাহরণস্বরূপ আমার মনে একটা কালকের একটা ঘটনা মনে পড়ছে। এটা একটা রূপ হতে পারে না? আলম্বন, মনের রূপ, আলম্বন, বাপ রূপ না, এটা বাপ রূপের মধ্যে করবে না। বাপ রূপ তো স্ত্রী বাপ, পুরুষ বাপ, এটা না।
এটা হচ্ছে যে না এটা এটা বলতে কোনটা বলতে কি বলছো কায় কর্মনত আপনি কি বলছো যে কায় বাক কর্মনত বাক কর্মনত কায় বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি রূপের মধ্যে আর কি বিজ্ঞপ্তি রূপ বিজ্ঞপ্তি রূপ কায় বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তি এটা বিজ্ঞপ্তি রূপের মধ্যে আসবে। হ্যাঁ অর্থাৎ মনের মধ্যে যে আলম্বন গুলো উৎপন্ন হয় এগুলো বিজ্ঞপ্তি রূপের মধ্যে আসবে। না এটা বিজ্ঞপ্তির মধ্যে আসতেছে না। বিজ্ঞপ্তি রূপ হচ্ছে আমি যখন কথা বলে প্রকাশ করি এটা মনের মধ্যে এটা তো জীবিত ইন্দ্রিয়ের মধ্যে আসবে জয়পতি না না জীবিত ইন্দ্রিয় ব্যাপারটাও আলাদা। জীবিত জীবিত রূপ বলতে এটা হবে না 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 এটা হবে না জীবিত ইন্দ্রিয় এটা ব্যাপারটা আলাদা। আচ্ছা আমরা আগে একবার পড়ছিলাম মনে হয় মনোধাতু রূপ এরকম কোনো কিছু পড়ছিলাম। আবার একবার আবৃত্তি করেন সুকুমার বাবু এইগুলো 28 প্রকার রূপগুলো সবগুলো একটা একটা করে। চারি মহাভূত রূপ চারি মহাভূত রূপ চারটা মহাভূত রূপ চারটা আর কোন ধারণা আছে কোন সমস্যা আছে? চারি মহাভূত রূপ চারটা না পৃথিবী ধাতু আপধাতু বায়ু ধাতু তেজ ধাতু আসতেছে দাও। এই চারি মহাভূত কি পদার্থ না অপদার্থ? বান্তা আমি এক মিনিটের মধ্যে আসতে অন্য জন আমরা লিখি আচ্ছা তো বইল অপদার্থ বান্তে প্রশ্নটা বুঝি নাই। চারি মহাভূত কি পদার্থ না অপদার্থ? পদার্থ নাকি অপদার্থ? পদার্থ। আরো কেউ জানলে বলেন। পদার্থ হবে না বান্তে? আরো কেউ জানলে বলেন। পদার্থ না অপদার্থ না সুকুমার বাবু যেটা বলবেন সেটা আবার প্রমাণ করে বলেন। আমি অপদার্থ বলছি জীবান্ত আর কি। অপদার্থ হলে অপদার্থ প্রমাণ করে দেন। চারি মহাভূত পদার্থ নাকি অপদার্থ? চারি মহাভূত পদার্থ কি অপদার্থ? আমাদের আসলে এই দুইটা বিষয় পুরো অভিধর্মের মধ্যে ওই সাইটের সূচনা বা সৃষ্টি বা তৈরি এই দুইটা সাইট নিয়ে একটা হচ্ছে রূপ আর একটা হচ্ছে নাম। নামের একদম মূল চাবিকাঠি মূল গুড়া প্রাণ কেন্দ্রটা বুঝতে পারলে পুরো অভিধর্মের বিষয়টা একদম সোজা হয়ে যায়। বুদ্ধ কি বলতে চাইছেন আমাদেরকে দেহ এবং মন সম্পর্কে। এবং আরেকটা সাইড হচ্ছে রূপের সাইড। আর রূপের একদম মূল প্রাণ কেন্দ্র হচ্ছে চারিধাতু। এই চারিধাতু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলে মোটামুটি হয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রায় সময় বনবন্ত একটি কথা বলতেন, সেটা হচ্ছে যে চারিধাতু না বুঝলে, চারিধাতু সম্পর্কে জ্ঞান না থাকলে অবিদর্শন ভাবনা করলেও কিছু হবে না। এবং নাম সম্পর্কে জ্ঞান না থাকলে, নাম এবং রূপ সম্পর্কে জ্ঞান যদি না থাকে ও বিদর্শন ভাবনা করলেও কি না করলেও কি ও বুঝেও না, বিদর্শন কি ও বুঝবেও না, জানবেও না। তো সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ সাইড, আমরা আগেও বলেছিলাম না। তো সেজন্যই এই জায়গাগুলো আসলে আমরা একটু করতেছি, গুরুত্ব দিচ্ছি। তো সুকুমার বাবু বললেন যে এখন চারি মহাভূত অপদার্থ, চারি মহাভূত অপদার্থ বললেন। তারপরে এটার একটু প্রমাণ করেন আপনি। মাথায় আসতেছে না তো, জয়দত্ত বাবু একটু পারলে প্রমাণ করেন। ভুলে গেছি জীবনতে, এমনি গুছিয়ে বলতে পারবো না আর কি। বলেন, বলতে বলতেই তো হবে। আপনি একটা বলতে চাইলে আমার থেকে আর একটা আসবে। আপনি ভিডিও অফ করে রাখতেছেন যে আপনার বই পড়ার সুবিধার জন্য নাকি অন্য কোনো কারণে? আমি এমনি যতদূর সম্ভব হয় সবাই একটু ভিডিও অন করে থাকার চেষ্টা করবেন,
তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদেরও শ্রদ্ধা বাড়বে। এমনি কাকে দেখি না কাকে দেখে কথা বলতেছি একটা একরকম লাগে, বুঝছেন না? যেমন আসলে আমার ক্ষেত্রে বলতে আমি যেটা মনে করি ভিডিও অন রাখলে আমার মনটা কনসেন্ট্রেট থাকে এখানে। হ্যাঁ, আমি ভিডিও হ্যাঁ করে রাখলে আপনাদের কিরকম লাগে দেখেন না? না আমার ভালো লাগে, আমি সেই জন্য আপনাকে অনেক বলছিলাম বলতে হ্যাঁ, ভালো লাগছে না আমার, এরকম বলছিলাম। না আমার এই দরজা খুললে তো সবসময় মানতে একজন না একজন, আচ্ছা। ওইদিকে আর দেখা যায় তো সেজন্য মানে ভিডিও এগুলোকে এখানে ঢুকলে মাত্র বসায় দেবেন, সমস্যা নেই। ঢুকলে মাত্র বসায় দেবেন চুপচাপ। সেজন্য মানে ওই ছোট পাশিকা সবসময় আর যে ওইদিকে হাঁটা যাওয়ার কাছে দেখা যায় দরজা খুলে, আমি সেজন্য খুব আপনার খেয়াল করেছি বাংলাদেশ ক্লাসে সবাই প্রায় সময় অফ করে থাকে ভিডিও। তো এই অফ করার কারণে দেখতেছি যে অনেক সময় মানে আমার ওই স্পৃহাটা উৎপন্ন হয় না বলার জন্য। হ্যাঁ, ইয়া লাগে না, একটা স্বস্তি লাগে না আর কি, কাকে বলতেছি না কাকে বলতেছি কথাগুলো। বলতে বাংলাদেশ ক্লাসের স্টুডেন্ট গুলো তো খুব ভালো, অনেক ব্রিলিয়ান্ট। আমি ইউটিউব দেখলাম, আচ্ছা, খুব ভালো লাগছে, কিন্তু আমাদের তো হচ্ছে না। হবে ওই যে আপনারাও ওইভাবে ইয়া করলে, ভিডিও কলে থাকলে, তারপরে কথোপকথন করলে, না বুঝলে একটু জিজ্ঞেস করলে, হ্যাঁ, তো আপনাদেরও হবে। হ্যাঁ দর্শক, আমরা যেটা আলোচনা করতেছিলাম, চারি মহাভূত প্রধাত্ব নাকি অপ্রধাত্য। এই যেমন এই কথাগুলো, এগুলো আমার কাছে আগে স্টক ছিল না, এগুলো ক্রমান্বয়ে এই ক্লাসের মধ্যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, এগুলো আমরা গবেষণা করতে করতে এগুলো অটোমেটিক বের হয়েছে। এগুলো কিন্তু আমরা বইয়ে যে পেয়েছি তা কিন্তু না। বলতে এটা কি পদার্থ না অপদার্থ না ওরকম কি হবে? আপনি আগে কি আপনি এমনি পদার্থ সম্পর্কে জ্ঞান আছে? পদার্থ কাকে বলে, অপদার্থ কাকে বলে, এটা সম্পর্কে জ্ঞান আছে কি? পদার্থ যার জীবন আছে ওইটাকে বিজ্ঞানের ভাষাতে পদার্থ বলতো। উপাসিকা, পদার্থ কাকে বলে বলেন তো? বানতে আমরা তো জানতাম যে যেটা স্থান দখল করে সেটাকে পদার্থ বলে। হ্যাঁ, যেটা স্থান দখল করে, তারপরে দখল করে এটার আরো কি কি আছে, ভার আছে, আরো কি ভার কি, আরো গতি আছে, পটবী ধাতু, হ্যাঁ, পটবী ধাতু হচ্ছে পদার্থ। পদার্থ। পটবী ধাতু হচ্ছে যে পদার্থ। পটবী ধাতু কেন পদার্থ? বাতাসও একটা পদার্থ। না ঠিক আমি স্থান দখল করা ওই বুঝাতে বাতাস স্থান দখল করে, এসব বলে পটবী ধাতু। বলতে এখন আমি যেটা বলছিলাম হ্যাঁ, রূপটাকে কি আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এখন বলতেছেন যে এই চারি মহাভূত এগুলো পদার্থ, এরকম আমি বলছেন। সরাসরি জড় জড় বলতেছি মানতে, জড় জড় দুটোই। সুগর বাবু আবার বলেন, আপনি যেটা বলছিলেন, আপনি চারি মহাভূতকে অপদার্থ বলতেছে, হ্যাঁ এখানে জড় জড় হবে, অপদার্থ বলছে। আচ্ছা বানতে দাদা তো বলতেছে না, আমারটা আমি বলি। হ্যাঁ বলেন। আমার মতে চারি মহাভূত কেন পদার্থ? আমার চোখের সামনে এখন একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলের মধ্যে অবশ্যই চারি মহাভূত দ্বারা গঠিত। হ্যাঁ, সুতরাং এটাতে স্থান দখল করছে, সবকিছু দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, সুতরাং এটা একটা পদার্থ। আমি আমার সাধারণ ভাষায় এটা বুঝছি। হ্যাঁ, এটা জড় না, এটা তো অজড়। হ্যাঁ, আমাদের ঠিক ওই জায়গাতে পৌঁছতে হবে, এটা চারি মহাভূত কোনো পদার্থ না, এই জায়গাতে আমাদের পৌঁছতে হবে এবার প্রমাণ করে। বুঝে গেছে এখন? এই ফ্যাঁস লাগতেছে এখানে, মানে সেটা মাথায় আমি আনতেছি না, এই বুদ্ধের এই সিস্টেমটাতে আপনি চারি মহাভূতকে কিছু না হিসেবে প্রমাণ করতে হবে, এটা কিছু না হিসেবে প্রমাণ করতে হবে আপনাকে। তো আচ্ছা ঠিক আছে আপনি দেখেন, এখন প্রমাণ করে দেখেন, চারি মহাভূত এগুলো গুণাবলী মাত্র, চারটা গুণধর্মতা, এই চারটা গুণধর্মতা পদার্থকে একত্রিত করে। ওই আমাদের যে পদার্থগুলো দেখতেছি, এই বই বলুন বা বিভিন্ন কিছু বলুন, হ্যাঁ, এগুলো পদার্থ, এগুলো এখন পদার্থ, এই পদার্থগুলোকে একত্রিত করেছে এই চারি মহাভূত, চারি মহাভূতের যৌথ সমন্বয়। এই বাতাস বলুন বা আগুন বলুন বা মাটি বলুন, আমরা এখন যেটাকে আলাদা আলাদা করে আবার চিহ্নিত করে সিম্বল হিসেবে ব্যবহার করি, এককভাবে কোনোটাই কিন্তু বলা যায় না। এটা পটবী ধাতু, শুধুমাত্র পটবী ধাতু বলা যায় না, এগুলো চারটা তো একসঙ্গেই থাকতেছে, বুঝছেন? এই চারটা একসঙ্গেই থাকতেছে, এগুলোর চারি বিষয়ের যৌথ সমন্বয়ে এই পদার্থগুলো সৃষ্টি হচ্ছে মাত্র।
হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটা এখন আমরা যদি আবার আলাদা আলাদা করি আবিধানিক কথাবার্তার মধ্যে ঠিক আছে, আবিধানিকের মধ্যে অবশ্যই আমি জড় বলছি যে ওই দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা আমি কোথায় পাইছি পড়ার মধ্যে। আলাদা আলাদা করলে জড় কি আলাদা, মানে চারি মহাভূত মাত্রেই অজড়, জড় মানে জীব পদার্থ আর কি। হ্যাঁ, তো এগুলো তো জীবন নাই, জীবনহীন অবস্থা। তো এই দৃষ্টিকোণ থেকে এটা অজড় পদার্থ। এটা জড় বলে নাকি জড় জৈব বলে? জড় জৈব এটা আবার আলাদা আরেকটা কথা, এটা আলাদা কথা, জৈব জিনিস আলাদা, এগুলা আলাদা কথা। হ্যাঁ, তো আমাদের মূল কথা হচ্ছে যে এখন চারি মহাভূত কি পদার্থ না অপদার্থ? উত্তর হবে যে অপদার্থ। পঠবী হচ্ছে যে জাস্ট এটা বন্ধন ক্ষমতা, আপো হচ্ছে বন্ধন ক্ষমতা, এটা জাস্ট একটা ক্ষমতা, এটা একটা গুণাবলী মাত্র। পঠবী হচ্ছে যে কঠিনতা বা কোমলতা, এটা সিম্বল মাত্র, এটা গুণ। এটা একটা জাস্ট আমরা ওটা প্রমাণ করার জন্য একটা সিম্বল হিসেবে ব্যবহার করতেছি যে এটা কোনো পদার্থ না, বুঝার ক্ষেত্রে। তারপর হচ্ছে যে তাপধাতু, এটা জাস্ট শীতলতা বা উষ্ণতা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। তারপরে বায়ু ধাতু, গতিশীলতার কথা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু পদার্থ না। এটা চারটা গুণাবলী, এই চারি গুণাবলী পদার্থকে একত্রিত করে জাস্ট। পদার্থগুলো আলাদা বিষয়, এই পদার্থগুলো আলাদা বিষয়, আবার এই চারি মহাভৌতিক কারণেই পদার্থ হিসেবে দেখতে পাওয়া যায় মাত্র। চারি মহাভূত নাই, পদার্থও নাই, পৃথিবীও নাই, কোনো কিছু নাই, সব খালি শূন্য। চারি মহাভৌতিক রিঅ্যাকশনেই আমরা সবকিছু দৃশ্যমান হয়, প্রতীয়মান হয়। হ্যাঁ, এই জিনিসটা বারবার বুঝতে হবে এবং সবাই বুঝতে হবে। এটা না বুঝলে বিপাসনা করা যে না করা একই কথা। বা আমরা যে অভিধর্ম পড়তেছি, অভিধর্ম পড়া না পড়া একই কথা। এগুলো একদম খুব প্রাণকেন্দ্র কিন্তু অভিধর্মের। হ্যাঁ, এই দুইটা জায়গা, এক হচ্ছে নামের একদম সুপ্ত জায়গাগুলো, রূপের এই সুপ্ত জায়গাটা, এটা রূপের সুপ্ত জায়গা একদম। এখন প্রশ্নটার মধ্যে করার মধ্যে একটা বুঝের মধ্যে ইয়ে থাকবে। আপনি যেটা বলছেন সেটা আমাদের অবশ্যই ধরা উচিত ছিল, যেহেতু আমরা অনেক পুরনো হয়ে গেছি। মূলত এই বিষয়টা আমরা পাচ্ছি এন্ডিং পর্যায়ে গিয়ে, বুদ্ধির আবিষ্কারটা আমরা সবার বুঝার ক্ষমতার মধ্যে আসছে এন্ডিং পর্যায়ে গিয়ে, তাই না? আগে কিন্তু এটা বোঝা সম্ভব নয়। তো এখন আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছি কেন আমরা পর্যন্ত আসছি বলে, নাহলে অন্য কাউকে বললে সে বুঝতে পারতো না। হ্যাঁ, সেটাই, এটা হচ্ছে মূল বিষয় আমাদের জানা, এটা একটা কারণ। এই বইটা প্রথমবার পড়েও কিন্তু আমি নিজেও বুঝি নাই, আপনাদের কথা বাদ দেন। এটা আমি যখন তিনবার একইভাবে গবেষণা করতেছি, হ্যাঁ, এবং প্রত্যেকটা শব্দ নিয়ে গবেষণা করতেছি। প্রত্যেকটা শব্দ, এই শব্দটা কেন বললো, কি জন্য বললো, প্রত্যেকটা শব্দ নিয়ে গবেষণা করতেছি, বুঝছেন না? আর একই বই এতজনের লেখার পেছনে কারণ কি, বা এটা এত জনপ্রিয় হবার কি কারণ আছে, এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে এরকম ব্যাপার রয়েছে বলেই এই বইটা এত গুরুত্বপূর্ণ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা খুব ছোট্ট কথা, কিন্তু বিশাল এবং ব্যাপক। এটা দেখা মাত্র, এভাবে দেখা মাত্র সঙ্গে সঙ্গে লোভের মধ্যে, হিংসার মধ্যে, অজ্ঞানতার মধ্যে একদম বিশাল জোরে ধাক্কা হয়। যে কোনো মুহূর্তে, এটা হঠাৎ করে আপনি এটা যে মুহূর্তে চিন্তা করবেন সে মুহূর্তে ধাক্কা হয়। আর বিপাশনার কাজ কি? লোভের মধ্যে ধাক্কা মারা, লোককে এক ধাক্কা মেরে তছনছ করে দেওয়া, এগুলো জড়িত হতে চায়, ধাম করে মেরে আবার ফাঁকা ফাঁকা করে দেওয়া। হিংসার মধ্যে সজোরে ধাক্কা মারা, অজ্ঞানের মধ্যে সজোরে ধাক্কা মারা, এটাই বিপাশনার কাজ। হ্যাঁ, ওইটা যদি ভালো করে আসলে অর্জিত হয় তাহলে অনিত্য দুঃখ অনাত্ম থেকে চেনাটা সহজ হবে অনেকটা। হ্যাঁ, ওটার মাধ্যমে। তাহলে বান্তে আমরা তো এই চারি মহাভূতের এই পদার্থ নাকি অপদার্থ এটা বুঝলাম, পরের গুলো আর একটু এরকম ব্যাখ্যা করলে ভালো হবে। কিন্তু আমি আমার ওই যেটা উত্তর বুঝতে চাইছিলাম ওটা এখনো আসি নাই, পাই নাই। কোনটা? 28 প্রকার রূপগুলো আবার আবৃত্তি করলে আবার আপনি বুঝে যাবেন। আমরা একটা একটা না, এখান থেকে আপনি শুধু আমার
ওই রূপটা একটু বুঝাই দেবেন, যেটা হচ্ছে যে মানে অনিত্যতা। অনিত্যতা না, আমাদের এমনিতে বাহ্যিক এগুলো আমরা রূপ বলে তো বুঝতে পারতেছি। মনের মধ্যে যে আলম্বন গুলো উৎপন্ন হয়, অর্থাৎ আমার কালকের বিষয়ে মনে পড়লো, গতকালকের বা আগামী কালকের বা এই মুহূর্তে যে মনের মধ্যে যে আলম্বন গুলো উৎপন্ন হয়, এগুলো কোন মানে এই 28 প্রকার রূপের মধ্যে কোনটা? 28 প্রকার রূপের মধ্যে এগুলো কোনটা আছে নাকি এগুলো সুকুমার বাবু? 28 প্রকার রূপের মধ্যে ভাবে নাই, কিন্তু না সূক্ষ্মরূপ এবং সূক্ষ্মরূপ এবং স্থূল রূপ একটা একটা করে গুনতে থাকেন। প্রথমে মহাভূত, আবার যান, আবার শুরু করেন। 4 মহাভূত। চারি মহাভূত 4টা, হ্যাঁ অর্থাৎ মহাভূত রূপ 4টা, এগুলো তো আমরা সবাই জানি। প্রসাদ রূপ হচ্ছে যে 5টা। প্রসাদ রূপ কি? প্রসাদ রূপ হবে অন্তিটা। প্রসাদ রূপগুলো বলে ফেলেন। অর্থাৎ প্রসাদ রূপ হচ্ছে চক্ষু প্রসাদ, শ্রোত প্রসাদ, গ্রহণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ। হ্যাঁ, ওটা নাই, মনোপ্রসাদ নাই। মনোপ্রসাদ নাই। হৃদয় রূপ আছে, না, হৃদয় রূপ আছে। হ্যাঁ, মনোপ্রসাদ না, মনোপ্রসাদ। হ্যাঁ, তারপরে তাইলে আমরা কয়টা পেলাম? 9টা। গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে যে 4টা। হ্যাঁ, কি? অর্থাৎ যেগুলো বাহ্যিক আর কি, রূপ, শব্দ, গন্ধ, রস। রূপ, শব্দ, গন্ধ, রস, আর স্পষ্ট আপদার্থ বর্জিত স্পষ্ট। যেহেতু এখানে আপদার্থ বর্জিত হয়েছে, তাহলে এখানে হ্যাঁ স্পষ্ট আসবে না। এখানে রূপ আসছে না তো, গতকাল যে দেখছি সে রূপ না। বুঝি নাই। রূপ তো আসছে বলতে গেলে রূপ। হ্যাঁ, রূপদাতি রূপ আসছে। না না, মনে এখন শুধু উপাসিকাটা বের করার চেষ্টা করতেছি। ওই হৃদয় রূপটা কি এখন? হ্যাঁ, তাহলে এখানে 4টা বানতে, অর্থাৎ গোচর রূপ বা বিষয় রূপ 4টা। হ্যাঁ, গোচর রূপ বা বিষয় রূপ 4টা। কি? রূপ, শব্দ, গন্ধ, রস। এগুলো তো এখন বলছি, এগুলো এখন স্পষ্ট আসবে না। হ্যাঁ, তাহলে বাপ রূপ হচ্ছে যে 2টা। ঠিক আছে, বোঝা গেছে। স্ত্রী বাপ এবং পুরুষ বাপ। হ্যাঁ, তারপরে হৃদয় রূপ হচ্ছে যে 1টা। হ্যাঁ, হৃদয় রূপ। হৃদয় রূপ হচ্ছে আপনারটা পড়বে না। রূপ হচ্ছে যে হৃদয় বাস্তু। হৃদয় বাস্তু মানে হৃদয়ের বাসস্থান, আমাদের চিন্তা জগতের বাসস্থান কেন্দ্র। তখন তো আমাদের যে মনের মধ্যে যে আলম্বন গুলো আসে ওখান থেকেই তো আসে। আসুক ওটা মূলত ওটা রূপ না। রূপ হচ্ছে যে ওই জায়গাটা, যে জায়গাটাকে আশ্রিত করে এই কার্যক্রমটা পরিচালিত হয়, এটা ওটাই রূপ বলা হচ্ছে, বাস্তু রূপ বলা হচ্ছে, হৃদয় বাস্তু রূপ। কয়টা হইছে এখন? হ্যাঁ, কয়টা হইছে না বলে যান না, এটা কয়টা হইছে? আচ্ছা, জীবিত রূপ হচ্ছে যে 1টা, জীবিত ইন্দ্রিয়। হ্যাঁ, জীবিত ইন্দ্রিয়, জীবিত। আহার রূপ হচ্ছে যে 1টা, কবলীকৃত আহার। হ্যাঁ, আরো ওই আহারগুলোর কথা কিন্তু আসা নাই, দেখছেন? না, শুধু একটা আসছে, কবলীকৃত আহারটা, শুধু একটা কবলীকৃত আহার। হ্যাঁ। তো এই পরিচ্ছেদ রূপ হচ্ছে যে 1টা। পরিচ্ছেদ রূপ এটা সম্পর্কে কিছুটা বলতে পারেন। পরিচ্ছেদ রূপ সম্পর্কে কিছুটা কথা বলা যেতে পারে। এটা হচ্ছে যে আকাশ ধাতু। পরিচ্ছেদ রূপ আসলে কোনো রূপ না, তবে এটা সীমানা ব্যঞ্জক। এটা কিন্তু কোনো রূপ না, কিন্তু আবার এটা জাস্ট একটা সীমা ব্যঞ্জক। মানে আকাশ রূপ, এটা আমার এই আঙ্গুল আছে, আঙ্গুলের এই চারপাশের যে এটার শেষ বর্ডার, এটা কিন্তু আসলে কিন্তু রূপ না। এই পরিচ্ছেদ রূপকে রূপের আওতায় কেন আনা হলো, জয়িতবাবু বলেন। মানে এখানে আকাশ যদি বলে তাহলে সেটা আমরা আকাশ যেটা জানলাম সেটা তো শূন্য বলা হচ্ছে সেখানে। আর পরিচ্ছেদ রূপ এখানে হচ্ছে, আমি এখন বলতেছি যে এটা রূপ না, কিন্তু এই 28 প্রকার রূপের মধ্যে আসলো কেন? আবার দেখেন, এটা আঙ্গুল, তো আঙ্গুলের চারিপাশে এটা একটা সীমানা আছে না, নির্দিষ্ট? অবশ্যই এই সীমানাকেই বলা হচ্ছে যে পরিচ্ছেদ রূপ। তাইলে এটা 28 প্রকার রূপের মধ্যে এখন আসলো কেন? মানতে শূন্যটাকে বোঝানোর জন্য, যে ফাঁকা জায়গাটা থাকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে এগুলো রূপ
রূপের ভিতর, হ্যাঁ কোষ, রূপ কোষগুলো, হ্যাঁ ঠিক এটা আছে। প্রত্যেকটা জায়গাতে কলা- প্রত্যেকটা অবস্থার মধ্যেই এরকম ফাঁকা আছে। পরিচ্ছেদ রূপ ফাঁকা আছে। আছে। প্রত্যেকটা ফাঁকা জায়গা আছে। এর এত সূক্ষ্ম ভাবে রূপকণাগুলো আছে, ওই সূক্ষ্ম জায়গার মধ্যে আবার সেই পরিচ্ছেদ রূপতা রয়েছে, নামতে। বুঝছেন? তো ওই জন্যই এটা ওই 28 প্রকারের রূপের অন্তর্ভুক্ত। মানে এটা আমাদের পুরো রূপ রিলেটেড বিষয়টা, একদম পুরো জায়গাটাতেই এটা মানে জড়িয়ে রয়েছে। সেজন্য এটাকে বাদ দিয়ে, এই পরিচ্ছেদ রূপকে বাদ দিয়ে আমাদের রূপ কাউন্টিং করা সম্ভব না। পরিচ্ছেদ রূপ 4 প্রকার বলছেন যে দাদা? না 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 এক পরিচ্ছেদ প্রকার। রূপ না, এক প্রকার। এক প্রকার। এক প্রকার। বাদ এখানে তাহলে এটা হচ্ছে আপনার এই যে আমরা বলছিলাম পড়ছিলাম না অনন্তর সমান্তর হ্যাঁ, প্রত্যয়। ওটা বিষয় আলাদা। অনন্ত না প্রত্যয়ের মধ্যে ওইটা হ্যাঁ। যেভাবে আমরা মানে ফাঁকহীন বলতেছি, কিন্তু এখানে ফাঁক আছে। আমি এটাকে ওইভাবে এই জিনিসটা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। ওটা আপনি ওভাবে বুঝছি। বুঝতে পারেন, মানে হ্যাঁ, বোঝার জন্য বলছি। ওদিকে। হ্যাঁ, সমান্তরের মধ্যে। হ্যাঁ, এটা যেমন এটা ফাঁকগুলো আছে, এটা তো আমরা অতদূর যেতে হবে না, এটা এমনি জাস্ট আপনি ইয়া দিয়ে দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ, না আমরা জানি বা সেখানে কথা বলছিলাম আর কি। কি বলে যে উদাহরণটা দিলে ওইখান থেকে আসছে। মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও এটার হ্যাঁ। ফাঁকগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বাদ ঠিক। মানে বিজ্ঞানের তাই- মাধ্যমে অন্তত অতদূর তো অন্তত যাওয়া যায়। হুম। যদিও বা মনের বিষয়টা বিজ্ঞান যেতে না পারলেও এতদূর কিন্তু আমাদের দেখার জন্য বিজ্ঞান করেছে। পরিচ্ছেদ রূপ কি লাস্ট? না না, তারপর বিজ্ঞপ্তি রূপ আছে, কায়িক বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। হ্যাঁ, কায় বিজ্ঞপ্তি হচ্ছে যে আমরা আয় আয় ডাকি, কায়ের দ্বারা, হ্যাঁ যা যা কায়ের দ্বারা। বলি, এগুলো কায় বিজ্ঞপ্তি। বা হুম। চোখ দিয়ে ডাকি, অনেক সময় ইশারা করি, কায় ইশারা করে, বিজ্ঞপ্তি। হ্যাঁ ইশারা। আসো, এটা বাক বিজ্ঞপ্তি। আসিও না, বাক বিজ্ঞপ্তি। এগুলো অঙ্গভঙ্গিটা হচ্ছে কায় বিজ্ঞপ্তি, হ্যাঁ। আর বাক্যটা যেটা হলো বাক বিজ্ঞপ্তি হবে আর কি। তবে এই বিজ্ঞপ্তিগুলো অর্থব্যঞ্জক হতে হবে। অর্থব্যঞ্জক না হলে এগুলো কায় বিজ্ঞপ্তির মধ্যে পড়বে না। যেমন আমরা পেটের গুর করে একটা আওয়াজ করে, পেটের মধ্যে বায়ু আওয়াজ, এগুলো অর্থব্যঞ্জক না, এই জন্য এগুলো কায় বিজ্ঞপ্তির মধ্যে বা বাক বিজ্ঞপ্তির মধ্যে পড়বে না। তারপরে আর অযথা দেহ সঞ্চালিত হইলে, মানে চিত্তজ ব্যাপার ছাড়া দেহ সঞ্চালিত হইলে এটার যদি কোনো রকমের ইঙ্গিত না থাকে, ইঙ্গিত বহন না থাকে, ওগুলো তখন কায় বিজ্ঞপ্তির অন্তর্গত নয়। সব নড়াচড়া মানে কায় বিজ্ঞপ্তির অন্তর্গত নয়। আমি যে এখন এটা যেটা নাড়াইলাম, এটা কিন্তু কায় বিজ্ঞপ্তির অন্তর্গত, আমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তাই বিকারূপ হচ্ছে যে 3টা: লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। বলতে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লঘুতা বলতে কায়ের লঘু ভাব, হালকা ভাব। তারপরে মৃদুতা, আমি যেমন ইচ্ছে তেমন করতে পারতেছি, আমার বসে আছে। তারপরে কর্মণ্যতা মানে কর্মক্ষম। এই 3টাকেই ইয়ে বলা হচ্ছে, এই বিকারূপ বলা হচ্ছে। তারপর হচ্ছে লক্ষণ রূপ হচ্ছে যে 4টা: হ্যাঁ, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এই শেষ তো না? হ্যাঁ বান্তে। তাহলে উপাসিকা আপনার এটা আসা নাই। না, আমার মনে হয় বান্তে এটা বাস্তু রূপটাই হবে, ওই হৃদয় বাস্তু। হৃদয় বাস্তু রিলেটেড কথাটা, কিন্তু হৃদয় বাস্তু ওটা হচ্ছে যে যেগুলো জমা থাকে, এটা মানসিক কার্যক্রম, এটা রূপের নামের কার্যক্রম, রূপের কার্যক্রম না। না, হ্যাঁ বান্তে নামের কার্যক্রম ঠিক আছে। আমরা যদি এখন উদাহরণস্বরূপ যখন আমি এখন যদি স্মৃতি করতে চাই, অর্থাৎ আমার চোখে একটা আলম্বন আসলো, আমি ওটা রূপ এবং যে বুঝতে পারলাম এটা নাম, এটা ক্লিয়ার হয়েছে। কানে একটা শব্দ শুনলাম, এভাবে বাহ্যিক গুলো ঠিক আছে। এখন মনের মধ্যে আমার একটা বিষয় মনে পড়ছে, এটাকে আমি রূপ, যেটা মনে পড়ছে এটাকে আমি যদি রূপ মনে করি, এবং ওইটা যে মনে পড়ছে যে ওইটা আমি যে বুঝতে পারছি, ওখানে যে আমার চিত্ত উৎপন্ন হয়েছে সেটা আমি বুঝতে পারছি, ওইটা হচ্ছে নাম। তাহলে আমি বুঝতে যাচ্ছি যে ঠিক আছে বান্তে? ঠিক আছে, এটা ঠিক আছে তো।
আচ্ছা ওইটা কোন রূপ হবে মাত্র সেটা বলতে চাচ্ছেন? ওটা কোন রূপের মধ্যে পড়বে এটা চিন্তা করুন। কিন্তু আমরা তো এটা স্মৃতির আমাদের নিয়ম তো এটাই মানতে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যে আবার এটা কোন রূপের মধ্যে পড়ছে? বিষয় রূপ কোনটা মানতে? ওইটা বলতে আমরা যেটা পাইছিলাম রূপ, ওইটা রূপটাই হবে আমার মনে হচ্ছে আর কি। রূপ না না না, ওই যে চার প্রকার রূপ রূপ আছে না, কি জানি রূপ, তারপরে গোচর রূপ, বিষয় রূপ, বিষয় রূপ। বিষয় রূপের মধ্যে এটা আসে নাই। রূপ আসছে তো মাত্র এখানে। কি কি বলতো? এগুলো আপনি সূক্ষ্ম রূপের মধ্যে না, 16 প্রকার সূক্ষ্ম রূপের মধ্যে পড়ছে আর কি। না আমার মানতে ওইটা বলতে চাচ্ছি যে আমার হৃদয় বাস্তুকে আলম্বন মানে কেন্দ্র করেই তো আমার ওই যে অতীতের বা ভবিষ্যতের যে কোনো একটা বিষয় একটা মনের মধ্যে উৎপন্ন হচ্ছে হৃদয় বাস্তুতেই। বিষয়গুলো রূপ ছাড়াও আমি এটা ইয়া করতে পারি তো। এটা মনে দ্বারা যেটা হয় আর কি মানতে, এটা মনোগৃহীত। ছাড়াও এটা আমার বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের মাধ্যমে এগুলো আমার রয়েছে। না নতুন করে উৎপন্ন হলে মানে এটা একটা নতুন রূপ না। এখন আমি অতীতেরটা অতীতে চলে গেছে, অতীতেরটা আমার আজকে যে জিনিসটা ঘটতেছে এটা আজকে চলে যাচ্ছে, কালকে যখন এটা আবার আমার মনে পড়তেছে এটা আরেকটা রূপ। আজকের রূপটা আজকে শেষ, কালকে আরেকটা রূপ। কথা হচ্ছে বলতে কোন একটা মনকে নিয়ে যখন আমরা ভাবিত হই, মানে যখন মনে পড়ে আমার মনে আসলো, মনে পড়লো তো ওইটা ভাবিত হওয়ার ক্ষেত্রে এগুলা মানে হয়তো এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়লো, আমার যে কোনো একটা বিষয় একটা মনে আসলো, তো তখন ওটা যদি আমি স্মৃতি করতে চাই তখন আমি কোনটাকে দেখবো? আমি তো এটা আমরা তো নরমালি রূপ হিসাবে জানি। হ্যাঁ রূপ তো ঠিক আছে, রূপ জানছে না এরকম করে তো আমরা এটাকে ইয়ে করি। কিন্তু রূপ এখানে 28 প্রকার রূপের মধ্যে আছে। আচ্ছা এটা 28 পর কোনটা পড়তে বলতে এটা বুঝতে পারবেন? 28 প্রকার। আচ্ছা আমরা সামনে গিয়ে দেখি অগ্রসরে পাবো আর কি। এটা আমরা পাচ্ছি না এখন। আচ্ছা তো পড়ে নাই যেহেতু আন্দাজ করে কিভাবে ওবা বলবো যে এটা কোন রূপে পড়ছে না। হ্যাঁ বাট আমরা সামনে মনে হয় করলে পাবো। আর একটু আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি গবেষণা করি। হ্যাঁ তবে এই জাতীয় কথাগুলো আমাদের তো গুরুবান্তরা প্রায় সময় বলতেন। মনে পড়তেছে এটা রূপ, আর এই যে মনে পড়তেছে বিষয়টা জানতেছে ওটার নামে জানতেছে। অবশ্যই হ্যাঁ ওভাবে আমরা একটা বিষয় তো শুনেছি। মানে এটা তো প্র্যাকটিক্যালি এটাই হচ্ছে আমার কাছেও সেটা হচ্ছে। আমি নিজে যখন করি তখন আমাকে এভাবে জানতে হচ্ছে রূপ নামটা আসলে বাদ বাকিটা করতে আসবে। হ্যাঁ তবে এই 28 প্রকার রূপের মধ্যে কিন্তু এটার কোনো স্থান পাওয়া যাচ্ছে না এভাবে। এটা ভাবিনি বলতে। হ্যাঁ সে ঠিক। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আমরা আসছে প্রশ্ন সমাধান তো হবে। আচ্ছা সমস্ত ভাব রূপের মধ্যে হইলে এটা ভাব রূপ তো শুধু স্ত্রী ভাব পুরুষ ভাব এটা দিয়েই না, ওটা হবে না বলতে। আর কোনো কিছু নাই। ধর্ম ভাব, ধর্মরূপ, ধর্ম না। আমার মনে শুধু হৃদয় বাস্তুটা বুঝতেছে না। হৃদয় তো ওইটা না। না বাস্তু বলতে আমরা যেটা বানতে আপনি বলছেন যে বাস্তু বলতে না না আমি বলি, আমি আমার যেটা বুঝছি সেটা বলি। এটা হচ্ছে যে আমরা যে কর্ণ বাস্তু বলি যে আমরা নাসিকা বাস্তু, বাস্তু বলতে ওইটাকে আশ্রয় করে জিনিসটা উৎপন্ন হয় বলে আমরা বাস্তু বলি না বানতে। তো এখন আমার হৃদয় বাস্তুকে আশ্রয় করে আমার আলম্বন গুলো উৎপন্ন হচ্ছে। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম আমার হৃদয় বাস্তুটা কোন কাজে ওই চারটার মধ্যে উৎপন্ন হবে না। না না আমাদের হৃদয় বাস্তুর কাজটা কি? বিষয় রূপের মধ্যে হৃদয় বাস্তু কাজটা হচ্ছে যে এই জাতীয় আমাদের নাম কেন্দ্রিক সমস্ত বিষয়গুলোকে ও অ্যাকোমোডেশন করে রাখে। হ্যাঁ সবকিছুকে ও কার্যক্রমগুলো ও ইয়ে করে, সিস্টেম করে। আমাদের সমস্ত বিষয়গুলোকে আবার হৃদয়ের সঙ্গে ম্যাচিং করে আবার ইয়ে করতেছে না, যেমন চোখে ইয়ে করলেও আবার সেটা ইয়ে করতে হচ্ছে হৃদয়ের সঙ্গে কানেক্ট রিলেটেড হচ্ছে, কানের গুলো আবার হৃদয়ের সঙ্গে রিলেটেড হচ্ছে প্রত্যেকটা বিষয়, না হলে আমরা এগুলো বুঝতেও পারি না, জানতে। ওটা মানে হৃদয় নাকি চিত্ত? হ্যাঁ ওটা হৃদয় নাকি চিত্ত? হৃদয় চিত্ত একই কথা। হৃদয় চিত্ত একই কথা। এগুলা সবগুলা একীভূত শব্দ।
ওইখানেই মনে হয় উৎপন্ন। সবগুলো একই বিষয়। আচ্ছা যাই হোক, পরে দেখা যাবে। মানতে এটা হ্যাঁ, এটার সঙ্গে এটার একটা সম্পর্ক থাকতে পারে, আপনার যে কথাটা, হ্যাঁ, এটা এই জায়গাতেই সম্পর্ক থাকবে, হৃদয় বাস্তুর সঙ্গেই সম্পর্ক থাকবে, রিলেটেড থাকবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে বিষয়বস্তুর কথা বলছিল এখানে, তো এখানে আমরা আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় দ্বার দিয়ে আমরা যে সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো দিয়ে আমাদের যে সমস্ত বিষয়গুলো উৎপন্ন হচ্ছে, এগুলো আমরা জানছি কি দিয়ে? নাম ছাড়া তো আমরা এটা অস্তিত্ব থাকবে না, তাই না? না, ওই বিষয়টা যদি আসে তাহলে স্পর্শ থেকে ওই যে হৃদয় বাস্তুর সাথে একটা কানেকশন অবশ্যই হবে। তোমরা গতকালকে স্পর্শটা উৎপন্ন হলো, ওইটা হৃদয় বাস্তু সেই বলো, এটা উৎপন্ন হলো, আবার নতুন করে উৎপন্ন হলো, হতেই পারে। কালকে আমি একটা ভালো কিছু খাইছি, ওটার টেস্টটা সম্পর্কে আমি অবগত আছি। অবগত না থাকলে এটা আবার নতুন করে আসা সম্ভব না। ওই নামটা এখানে অবগত আছে ওখান থেকে আবার নতুন করে রিপিট হলো। আচ্ছা, আমরা তো একটু গভীর গেলে বুঝতে পারবো ক্লিয়ারলি। আমরা এখন অগ্রসর হই। বাস্তু মানে কি বানতে? বাস্তু বাস্তুস্থান, বাসস্থান। হ্যাঁ, বাসস্থান হলে তো তাহলে তো ওখানে আসলে ওখান থেকে তো উৎপন্ন হবে মনে হয়। ওখান থেকে উৎপন্ন হয়ে, অর্থাৎ প্রসাদ রূপের মধ্যে যাবে আর কি, আমার মনে। আমার প্রসাদ রূপ তো 5টা তো পাইছি আমরা। অবধাতু বর্জিত, স্পষ্ট বর্জিত 5টা আর কি। ওটা সহ 5টা। প্রসাদ রূপ 5টা। আর আপদার্থ বর্জিত এটা অন্য কথা, এটা আমরা ভালো করে এখনো বুঝি নাই, যদিও বা মানে আপদার্থ ওখানে ইয়ে হয় না। 3টা ধাতু এখানে বলতেছে যে হৃদয় বাস্তুর মধ্যে একটা কথা লিখছে আর কি, আমি দেখতে মানে এই স্পষ্টবের মধ্যে 3টা ধাতু প্রমাণ করা যায়, আপদার্থ প্রমাণ করা যায় না, নাই। মানে এই জন্য আপদার্থ বর্জিত বলা হচ্ছে। কি জন্য বর্জিত বলা হচ্ছে এই সমাধানে আমরা কিন্তু পৌঁছি নাই, এটা আমাদের প্রশ্ন হিসেবে রয়ে গেছিল। হ্যাঁ, আপদার্থ বর্জিত কিভাবে, এটা মানে জিনিসটা কিরকম, এটা এটা অনুভূতির বিষয় বলতে, সমাধান বলতে। হ্যাঁ, এটা অনুভূতির বিষয়। তো অনুভূতির বিষয় হলে আমরা তো প্রায় প্রত্যেকটা বিষয়ই একটা প্রমাণের মধ্যে পৌঁছে গেছি আমরা, কিন্তু এই কথাটাকে মানে ইয়া করতে পারি নাই আর কি। মানে স্পর্শের মধ্যে কি বলে যে তেজধাতু বোঝা যায়, তারপরে কঠিন কোমলতা এটাও বোঝা যায়, তারপর আরেকটা কি আপধাতু, তেজধাতু, বায়ু ধাতু মানে গতি, এটাও অনুভূতি করা যায়। ওই এটা আগে একটা ক্লাসের মধ্যে এটাই হয়েছিল, ধাতুটা কিভাবে এটা অনুভব করা যায় না। তবে এটা বর্জিত হওয়ার কোনো কারণ নেই, বর্জিত হলে তো একটা ঠিক থাকবে না। আমি ঠিক আছে। আপদার্থ হচ্ছে যে বন্ধন ক্ষমতা, বন্ধন ক্ষমতা বর্জিত, মানে অনুভূতি হয়ে চলে যায়, এখানে কিন্তু কোনো বন্ধন ক্ষমতা থাকে না আর কি, মানে বন্ধনটা অনুভূতি হবে না, এখানে অনুভূতি হয় না, স্পর্শ হয়ে চলে যাচ্ছে এখানে। না, বোধের প্রশ্ন এটা মানতে, এখানে একটু পরে দেখতেছি আর কি। মস্তিষ্ক যাবতীয় স্নায়ু কেন্দ্র রূপে চিত্ত ক্রিয়ার অন্যতর সহায় হইলেও মস্তিষ্ক ও স্নায়ুর সজীবতা হৃৎপিণ্ড প্রেরিত রক্তের উপর নির্ভর করে। এই জন্য হৃৎপিণ্ডই মনোবিজ্ঞান ও মনধাতু ত্রিকের বাস্তু বলিয়া বৌদ্ধ দার্শনিকগণ কর্তৃক গৃহীত হইয়াছে। ধর্মপদে চিত্তকে গুহাশয়ী বলা হইয়াছে। হৃদয় গুহা আত্মার বাসস্থান বলিয়া বুদ্ধের পূর্ব হইতে ভারতীয় দার্শনিকগণের ধারণা। আমাদের যেখানে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের মধ্যে ছোট একটা জায়গা আছে, ওখানে আরো অনেক কথা অবশ্য আছে। ওই জায়গার রক্তগুলো কালারের ভিন্নতাও রয়েছে বলে মানুষ ভেদে। যারা লোভ চরিত তাদের কালার একরকম, দের চরিত তাদের কালার একরকম। ওই জায়গাটার মানে রক্ত সবার কিন্তু রক্ত লাল, কিন্তু হইলেও ওই হৃৎপিণ্ডের রক্তের মধ্যে বিভিন্ন কালারিং আছে। হ্যাঁ, ওখানে একটা ছোট্ট একটা খালি জায়গা আছে। হ্যাঁ, তারপর ওই জায়গাটার উপরেই মূলত এই সমস্ত কার্যক্রমগুলো
পরিচালিত হয়। এখানে যেরকম একটা আছে, আবার মস্তিষ্কের ঠিক মাঝখানেও এরকম একটা খালি জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ বান্তে সেটা তারপরে এটা আমরা কায়িক বিজ্ঞান পড়তে গিয়েও পেয়েছি, আরো বিভিন্ন জায়গাতে পেয়েছি। তো যাই হোক, মূলত কথা হচ্ছে যে মানে হৃৎপিণ্ডটাকেও যে বলা হচ্ছে পুরো হৃদয় বাস্তু, এটা না। যেখানে ওই রক্ত সঞ্চালন প্রক্রিয়া যে জায়গার মধ্যে থাকতেছে। আচ্ছা, কি জন্য আমরা এখানে আসতেছি এই কথাগুলোতে? বান্তে ওই যে উপভাষিকা প্রশ্ন উত্তর করতে গিয়ে আমাদের অনেক কিছু জানা হলো। বা সুকুমার আমার ওই আর্টিকেলটা পড়লো এটার। হ্যাঁ, আর্টিকেলটা পড়া শেষ হয়েছে? হ্যাঁ বান্তে ওইটা হৃদয় বাস্তুর এটা। আচ্ছা ঠিক আছে বান্তা, আমরা এখন পড়ি, যদি কোনো একদিন পাই আবার। আমরা তো এক লাইনে ঘোষ করতে পারলাম না। কোনো একদিন পাবো এরকম কোনো কথা না, এটা প্রশ্ন লিখে রাখলে তো অবশ্যই বের হবে। হ্যাঁ, তো বুঝার প্রয়োজন আছে। আচ্ছা বান্তা, আমি একটা প্রশ্ন লিখে গ্রুপে দেব। হ্যাঁ ঠিক আছে, তারপরে লাইনটা যান। সমস্ত রূপই না হেতু, এটা বুঝলাম। অহেতুক, আজকে আমরা যে সংক্ষিপ্তভাবে একটু চারিধাতু আলোচনা করেছি, কিন্তু সংক্ষিপ্ত হইলেও অনেক ব্যাপক হয়েছে কিন্তু আলোচনাটা। যারা মনোযোগ দিয়েছেন আমি মনে করি এটা নিশ্চয়ই আপনাদের একটা বোধগম্যতা হয়েছে। আর যদি না হয়ে থাকে এই বিষয়টা আপনারা আবার বারবার উত্থাপিত করবেন। এই জায়গাটা নিতে না পারলে, মানে আপনি যে পুরো এই যে আমরা দীর্ঘ সময়, আমরা 1 বছরের উপরে যে সময় কাটিয়েছি, হ্যাঁ, এটা পুণ্য হবে, পুণ্য বিষয়টা আলাদা, পুণ্য সিস্টেম আলাদা, বিষয় কিন্তু দুইটা। জ্ঞান উৎপন্ন হওয়া বিষয় আলাদা, পুণ্য হওয়া বিষয় আলাদা। হ্যাঁ, কেউ এটা পুণ্য হওয়ার জন্য করতেছেন, সেটা এক জিনিস। আবার আমি বুদ্ধ ধর্ম জ্ঞান লাভ করব, এটা আলাদা কথা। কথা কিন্তু দুইটা। জ্ঞান লাভ করা এবং পুণ্য করা দুইটা বিষয় একই না। হ্যাঁ, এটা কিন্তু বিষয় কিন্তু আলাদা আছে। আমি জ্ঞান লাভের চেষ্টায় চিন্তায় পড়তেছি, তাতে আবার পুণ্য হবে না এমনও না। পুণ্য কিন্তু এমনিও হবে, এমনিও হবে। পুণ্য করতে গিয়ে জ্ঞান উৎপন্ন হবে এরকম কোনো কথা নাই। আবার জ্ঞান উৎপন্ন করতে গেলে পুণ্য হবে, এটা বাধ্যগত। বুঝছেন? সিস্টেম দুইটা। এক হচ্ছে যে আমি পুণ্য করার জন্য পড়তেছি, এটা হলে আপনার শুধু পুণ্য হবে। আর যদি বলেন যে কি আমি জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য পড়তেছি, তাহলে পুণ্য হবে, জ্ঞানও হবে। বুঝছেন কথাটা? পুণ্যও হবে আবার জ্ঞানও হবে, দুইটা পাবেন একসঙ্গে। আর যদি বলেন যে শুধু পুণ্যের জন্য আমি শুনতেছি, তাহলে একটা হবে। তো সেজন্য বলতেছি যে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, অত্যন্ত সাবলীল আলোচনাগুলো, নিজের মতো করে ঘরোয়া আলোচনা। তো যদি না বুঝে থাকেন এগুলো বারবার আপনারা আবার রিপিট করে নেবেন, জেনে নেবেন। দাদা কোথায় থেকে বলতেছেন, যে অ্যাপস থেকে নাকি মেইন বই থেকে? অ্যাপস থেকে 584 নম্বরে। আচ্ছা, সমস্ত রূপই না হেতু, এটা তো বলা হয়েছে, সবাই বুঝছে আশা করি। অহেতুক, হেতু বিযুক্ত, সপ্রত্যয়, এই পর্যন্ত প্রায় একই সবগুলো। সৃষ্ট মানে সাংকাতা। এই সৃষ্ট কথাটা বুঝছেন তো না? মানে কেউ সৃষ্টি করে নাই, এটা 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 সংস্কৃত কি জানি, সৃষ্ট মানে অটোমেটিক সৃষ্ট হয়েছে, অটোমেটিক সিস্টেম। সংস্কৃত আর কি। হ্যাঁ, মানে সংস্কৃত বলতে সংযোজিত, একটার সঙ্গে একটা সংযোজিত। সংস্কৃত মানে একটার সঙ্গে একটা সংযোজিত, বন্দিত, হ্যাঁ, সংযোজিত। আর সৃষ্ট মানে সবগুলোই মানে উৎপত্তি হয়, উৎপত্তি হয়েছে। অটোমেটিক, অটোমেটিক না, চারটি অটোমেটিক, হ্যাঁ অটোমেটিকও কিছু বিষয় আছে, অটোমেটিক ছাড়াও কিছু ব্যাপার আছে, যেমন সৃষ্টি হতে যা যা উপাদানের প্রয়োজন সবগুলো উপাদানের মাধ্যমে অটোমেটিক হয় আর কি। 4টি কারণে এগুলো হয়। যেমন আমাদের এক হচ্ছে ঋতুজ কারণ, 2 হচ্ছে যে কর্মজ কারণ, 3 হচ্ছে চিত্তজ কারণ, আর একটা
আরেকটা হচ্ছে যে ঋতুরূপ, চিত্ররূপ, কর্ম, কর্মজ কারণ, কর্মচিত্তিগত কর্মজ কর্মজ কারণ, এই চারটা, বলছিলেন তো আনতে। হ্যাঁ, কর্মজ কারণ, চিত্তজ কারণ, ঋতুজ কারণ, আহার আহার কারণ, আহার বানতে কারণ। আহার কারণ। এই চারটা কারণেই পুরো বিশ্বের জাগতিক, শুধু বিশ্ব না, মানে জাগতিক সমস্ত রূপের অস্তিত্ব হয়, বিদ্যমান। অস্তিত্ব পাওয়া যায় এই চারটা কারণে। রূপ কেন সংযোজিত হয়? চারটা কারণে। বা চারি মহাভূত কেন সংযোজিত হয়? এই চারি কারণের বাইরে আর কোনো কিছু নাই, এই চারটা কারণ। তাই তো হয়েছে নাকি? না হেতু অহেতু, অহেতু তো বুঝে গেছে, না হেতু অহেতু দুটো একই। সৃষ্ট, তারপরে হেতু বিযুক্ত, সৃষ্টও বুঝছেন এখন? বানতে ওই আগেরগুলো আমি আবার আগেরগুলো আমরা ব্যাখ্যা করে সে কারণে। হ্যাঁ, সাংকাত, সৃষ্ট, এটাও বুঝছেন? এটা বুঝছে, হ্যাঁ। হেতু বিযুক্ত, হেতু যুক্ত নাই, বুঝছেন? সপ্রত্যয়, সপ্রত্যয়, সপ্রত্যয় মানে কি? মানে স্বাভাবিক প্রত্যয়ের কারণে, এই চারটা প্রত্যয়ের কারণে। প্রত্যয় ছাড়া হয় না আর কি, প্রত্যয় সংযুক্ত আছে। বলেন সপ্রত্যয় মানে কি? প্রত্যয় যুক্ত, হবে আর কি সপ্রত্যয়। অর্থাৎ কোনো না কোনো সাহায্যে, কোনো না কোনো সহযোগিতা কারণেই এগুলো সৃষ্টি। অটোমেটিক ভাবে একটা এক কারণে, মৌলিক না, এগুলো সবগুলো যৌগিক, সপ্রত্যয়, মৌলিক কোনো কিছু নাই। আমরা মৌলিক নামেও পাই নাই, মৌলিক রূপেও পাই নাই, সবগুলো যৌগিক। তারপর হচ্ছে রূপীয়, লৌকীয়। রূপীয়, রূপীয় মানে কি? ওই যে 28 প্রকার রূপ বললাম এখন, রূপীয় আর কি। আর একটা হচ্ছে কি? লৌকীয়। লৌকীয় মানে কি? লোকোত্তরের বিষয় হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু, এই 8টা বিষয় হচ্ছে লোকোত্তর, আর বাকি আছে হ্যাঁ নির্বাণ সহ 9টা বিষয় লোকোত্তর। আর এটা ছাড়া আর যাবতীয় সমস্ত কিছু তো লৌকিক এমনিতেই। হ্যাঁ বলতে। তারপর আসক্তযুক্ত, মানে আসক্তি, আসক্তি যুক্ত হতে পারে, যুক্ত হয়, এগুলোতে আমরা আসক্তি যুক্ত করি, সেই দৃষ্টিকোণ থেকে আসক্তি যুক্ত। তারপর সংযোজনের উপযোগী, সংযোজনীয়। আমরা যে 10 প্রকার সংযোজন পড়েছি, ওই 10 প্রকার সংযোজনের সঙ্গে এটা রিলেটেড হয়। তারপর হচ্ছে গ্রন্থির উপযোগী, গ্রন্থনীয়, গ্রন্থনীয়াং। গ্রন্থি হচ্ছে মানে একটার সঙ্গে একটা সংযোজনের কাছাকাছি, ওই গ্রন্থিটাও মনে আছে। গ্রন্থি 10 প্রকার না? না, 4 প্রকার গ্রন্থি বলেন। কি ছিল জানি? কাম, কামাশপ, গোবাশপ, অবিদ্যা, গ্রন্থি। এগুলোর সঙ্গে এগুলোকে একটু ভিন্ন ইয়া করে দিয়ে আবার গ্রন্থিও বলা হয়েছিল। আসল তো আলাদা হয়ে গেছে, মানে এখানে গ্রন্থি আলাদা। ইয়াতে লিখলেও পাবেন, অ্যাপস এর মধ্যে একটু করে ওই 4 জায়গাতে লেখেন গ্রন্থি। গ্রন্থি লিখছিলাম, দাঁড়ান আমি একটু इसको तो टाइम से जी। अच्छा मेरा सर পম্পি বড়ুয়া চারিদা তো বুঝছেন কি আপনি? কায়গ্রন্থি বানতে, ব্যাপাদ অবিদ্যা কায়গ্রন্থি, ব্যাপাদ কায়গ্রন্থি, শিলাবত পরামর্শ কায়গ্রন্থি, সত্তা বিনিশেষ কায়গ্রন্থি। এই 4টা গ্রন্থি।
পম্পি বড়ুয়া আপনি চারিধাতু বুঝছেন কি? বুঝছি বানতে। ঠিক আছে, সাধু। কথা বলবো কথা আপনার সাথে। তাহলে এখানে কি শিলব্রত পরামর্শ রূপ আছে না? হ্যাঁ, এগুলোতে কোনো দাদা একটু বললে ভালো হবে। আবার বলেন। অবিদ্যা কায় গ্রন্থি, ব্যাপাদ কায় গ্রন্থি, শিলব্রত পরামর্শ কায় গ্রন্থি, সত্তাবিনিশেষ কায় গ্রন্থি। হ্যাঁ ঠিক আছে। সত্তাবিনিশেষ। হ্যাঁ, সত্তাবিনিশেষ না, সত্তাবিনিবেশ। সত্তাবিনিবেশ মানে সক্কাদিটি আর কি। সত্তার মধ্যে অভিনিবেশ, সত্তার মধ্যে প্রবেশ। সত্য বলে মানা, সত্য বলে মনে করা, আত্মা বলে মনে করা। তাহলে এটা ওই এর মধ্যে হইছে আর কি, এটা কি বলে এই এটা শতাপত্তি মার্গ ফল লাভ করার আগের পাঠ আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা একটা ইয়ে হলে তো এখানে ব্যাপদ ঢুকছে না? হ্যাঁ, ব্যাপদ ঢুকছে। আচ্ছা, তাহলে তো আবার এখানে মিক্সড আছে। যাও, এগুলো চিহ্ন করতে পারলে কাজ হয়েছে। একটুকু ইয়ের জন্য এগুলো গিরার মধ্যে লেগে থাকে আর কি। এই গিরা, গিরে পারে না পারে দিও তো, এই যে কথা করতে লাভ করি না পারে। এই 10 জন আছে আগে অবশ্য। যাও, ওগো বা প্লাবনের উপযোগী ওগোনিয়ান। ওগো হচ্ছে যে ওগো 4 প্রকার মনে হয়। তাও ওগো মানে তৃষ্ণা, প্লাবন সুকুমার তৃষ্ণা। নোট করা পুরো আরো কিছু কিছু আছে। ওগো বলতে বিশেষ করে তৃষ্ণার ভয়ঙ্কর অবস্থাগুলোকে বোঝানো হয়। সমুদ্রের মধ্যে যেমন বিশাল বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ আছে, এই তৃষ্ণার মধ্যেও কিছু কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর তৃষ্ণা আছে যেগুলো আমাদেরকে একদম চুরমার করে ফেলে, ধ্বংস করে ফেলে, ভয়ঙ্কর উপাদানে নিয়ে যাওয়া। হ্যাঁ, পতিত করে ফেলে। নিশ্চিত ওই জন্ম নিতে হবে ওইটা বুক করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ বানতে ওগো 4 প্রকার। ঠিক আছে বানতে বলেন, ওগো 4 প্রকার গুলো বলেন। কায়া কি আর কি, কামোগো ববগো, তারপর এগুলো চার্জ দিছি, আসতেছে না, একটু সময় লাগতেছে। কামোগো ববগো, তারপর বিভবগো হবে মনে হয় নাকি? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, আবার একটা দৃষ্টিগো হবে নাকি? হ্যাঁ, দৃষ্টিগো আছে, অবিদ্যাগো আছে। ঠিক আছে, অবিদ্যাগো, কামোগো, দৃষ্টিগো, অবিদ্যাগো। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, দৃষ্টি তো দৃষ্টি আছে, দৃষ্টি থাকবে, দৃষ্টি সব জায়গায় থাকবে। আচ্ছা, আমাদের বাকিগুলো কালকে সেখানে আসলে এই বিষয়টা আমাদের ভালো করে বোঝার প্রয়োজন। তবে আজকে অনেকগুলো মানুষ আসে নাই, তারা ক্লাসটা মিস করছে। গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকে। হ্যাঁ, কি বললে যে যাই হোক, এমনি বেশি যে প্রয়োজন আছে এমন না। আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা এত কষ্ট করে আমাদের পণ্ডিত ভান্তেরা অনেক পরিশ্রম করে একটা বই অনুবাদ করা, এটা কেমন পরিশ্রম গুরুভান্তেদের কাছ থেকে শুনেছি, জেনেছি এবং দেখেছি নিজের স্বচক্ষে। একটা বইয়ের মানে কি পরিশ্রম আছে, কি পরিমাণ পরিশ্রম আছে। তারা এটা এত পরিশ্রম করে করেছে। আমরা ধারাবাহিকভাবে যদি কেউ যদি না পড়ি, আমাদের টার্গেট হচ্ছে যে মূলত আমরা এটা পুরো ত্রিপিটকটা একবার পঠন পাঠন করে দেখা, কি বলতে চেয়েছেন বুদ্ধ আমাদেরকে, কি মেসেজ দিয়েছেন। শুধু কি দেখা বলতে, শুধু কি দেখা, দেখার সঙ্গে সঙ্গে তো আমরা এটা যেমন এই যে চারিধাতু আলোচনা করলাম, এটা ধর্ম গহীনে ডুব দিয়েছেন না, সেই মুহূর্তের জন্য হলেও বুঝতে হলে ডুব দিতে হয়েছে, এটা কোনো উপায় নাই। আপনি এটা যারা যারা বুঝেছেন নিশ্চয়ই সেখানে ডুব দিতেই হয়েছে।
ধর্ম গঙ্গাতে। সুতরাং এটা থেকে বড় পুণ্য তো আর কিছু নাই। এটা জ্ঞান লাভের খনি এগুলো, এই বইগুলো। তো সুতরাং আমরা প্রত্যেকেই যেভাবে আছি সেভাবে এটা করে যাব। আর বাকিরা সবাই একটু ভিডিও কলে থাকবেন, তাহলে আমরা প্রত্যেকেই আরো একে অপরের উৎসাহ ব্যঞ্জক হবে বিষয়টা, এবং এই উৎসাহের সঙ্গে আমাদের পুণ্যেরও সমৃদ্ধতা থাকবে। সকলের ভালো লাগবে আমি আশা করছি। তবে এটার জন্য আগে থেকেই পরিবেশ বানিয়ে রাখতে হবে, আগে থেকে মানে প্রস্তুতি থাকতে হবে। যেমন ধ্যান করার সময় আমরা বললাম যে কি সবাই একটু ভিডিও কলে থাকবেন, কারণ এটা একে অপরকে দেখলে মা ও ধ্যান করতেছে আমি করতেছি না, ওমা হ্যাঁ এরকম মানে একটা মনের মধ্যে স্পৃহা উৎপন্ন হবে প্রত্যেকের, এবং আলাদা একটা বিষয় কাজ করবে মনে। সেজন্য ধ্যান করার সময়ও ভিডিও কলে থাকার চেষ্টা করবেন, এবং ক্লাস করার সময়ও যতদূর সম্ভব হয় আপনাদের বিষম কোনো কাজ না থাকলে, বিষম কোনো জরুরি অবস্থা না থাকলে, তাহলে অবশ্যই ভিডিও কলে থাকলে আমি মনে করছি খুব ভালো হবে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, অতীব আনন্দ চিত্তে আমরা এই অভিধর্ম চর্চা করছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় মহা সুযোগ সমৃদ্ধতা দিচ্ছেন তাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদাসর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাথে সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশান্তি দ্বারাতেন কথাং সভ্ভাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে দ্বিতীয়ং আমি ভান্তে দ্বারাতেন কথাং সভ্ভাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে তাতিয়ং আমি ভান্তে দ্বারাতেন কথাং সভ্ভাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। সাধুবাদানা শিলচ্চ নিচ্ছং বড্ডপচৈনো চাত্তারো ধম্ম বড্ডন্তি আয়ুবন্নো সুখং বলং আয়ুরারোগ সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চ অথো নিব্বান সম্পত্তি ইমেনাতে সমিজ্জতুতি। সাধু সাধু সাধু